আজকে আমরা করব ক্লাস 7 এর কষে দেখি 2.3 এর 1 এর দাগ থেকে 10 এর দাগ পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। কষে দেখি 2.3 এর 1 এর দাগে আছে, গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামে মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তো দেখো, প্রশ্নে বলেছে গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর বলতে যারা পড়তে পারে ও লিখতে পারে এই রকম লোক, ও অক্ষর পরিচয়হীন বলতে যারা পড়তে পারে না এই রকম লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। অর্থাৎ মোট ছিল 5 ভাগ। 5 ভাগের মধ্যে 4 ভাগ ছিল যারা পড়তে পারে এবং লিখতে পারে অর্থাৎ স্বাক্ষর লোকের সংখ্যা, আর 1 ভাগ ছিল অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। এখানে বলেছে গ্রামে মোট জনসংখ্যা 6,550 জন। অর্থাৎ দেখো, এখানে আছে গ্রামের মোট জনসংখ্যা বলতে স্বাক্ষর এবং অক্ষর এই দুটো মিলিয়ে মোট জনসংখ্যা হলো 6,550 জন। তো 6,550 জনের মধ্যে 4 ভাগ ছিল স্বাক্ষর লোকের সংখ্যা আর 1 ভাগ ছিল অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। তো আমাদের বের করতে বলেছে এই 6,550 জনের মধ্যে 4 ভাগ মানে কতজন স্বাক্ষর লোকের সংখ্যা আর 1 ভাগ মানে কতজন অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা, এটা আমাদের বের করতে বলেছে। তো আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে লিখে নেব যে স্বাক্ষর লোকের সংখ্যা ইসটু অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। আমরা এই দুটো প্রথমে লিখে নেব। তো দেখো, আমি প্রথমে লিখে নিচ্ছি স্বাক্ষর লোকের সংখ্যা। আমরা এখানে অনুপাত দিব অর্থাৎ ইসটু দিব, আর এখানে লিখব অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। তো দেখো, এখানে স্বাক্ষর লোকের সংখ্যা ছিল 4 ভাগ আর 1 ভাগ ছিল অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। এবার আমরা কি করব, এই দুটোকে যোগ করে দেব। তাহলে 4 + 1 = 5। অর্থাৎ দেখো, গ্রামে মোট 5 ভাগ ছিল লোক সংখ্যা। 5 ভাগের মধ্যে 4 ভাগ ছিল স্বাক্ষর লোকের সংখ্যা আর 1 ভাগ ছিল অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। তো আমরা এটাকে প্রথমে লিখে নেব, ভাষায় লিখে নেব যে সুতরাং স্বাক্ষর লোকের সংখ্যার আনুপাতিক ভাগহার সমান দেখো, মোট কত ভাগ ছিল? মোট ছিল 5 ভাগ। 5 ভাগের মধ্যে 4 ভাগ ছিল স্বাক্ষর লোকের সংখ্যা। আমরা এখানে লিখে নেব অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার আনুপাতিক ভাগহার সমান দেখো, 5 ভাগ ছিল মোট, 5 ভাগের মধ্যে 1 ভাগ ছিল অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। প্রথমে আমরা এটা লিখে নেব। এবার আমরা সুতরাং দিয়ে গ্রামের মোট কতজন লোক সংখ্যা সেটা আমরা প্রথমে তুলে নেব। দেখো, গ্রামে মোট লোক সংখ্যা বলেছে 6,550 জন। তাহলে আমরা এখানে লিখে নেব 6,550 জনের মধ্যে কমা আমরা বের করে নেব স্বাক্ষর লোক কতজন ছিল সেটা বের করে নেব। তো আমরা প্রথমে লিখব স্বাক্ষর লোকের সংখ্যা সমান দেখো, 5 ভাগের মধ্যে 4 ভাগ ছিল স্বাক্ষর লোকের সংখ্যা ইনটু দেখো মোট যতজন আছে সেটাকে আমরা এখানে গুণ করে দেব, 6,550 এত জন। তো এবার আমরা কাটাকাটি করব, 5 দিয়ে কাটবো, 5 × 5, 3 × 5 = 15, 5 × 5 এখানে হবে 0 মানে 1310 হবে। এবার আমরা গুণ করে দেব, 4 0 0, 4 × 4, 3 4 12, 2 হাতে 1, 4 × 4 = 5, অর্থাৎ 5,240 জন হবে স্বাক্ষর লোকের সংখ্যা। এবার আমরা বের করব অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা সমান দেখো, তাহলে 5 ভাগের মধ্যে 1 ভাগ ছিল অক্ষর পরিচয়হীন লোক ইনটু মোট গ্রামের লোক সংখ্যা ছিল 6,550 জন। অর্থাৎ 6,550 জনের মধ্যে কতজন অক্ষর পরিচয়হীন লোক সেটা আমরা বের করে নেব।
তো 5 দিয়ে এটাকে কাটলে হবে 1310। তাহলে এটা দিয়ে আমরা 1কে গুণ করে দেবো, তাহলে হবে 1310 জন। তাহলে দেখো 6550 জনের মধ্যে 5240 জন হলো স্বাক্ষর লোক এবং 1310 জন হলো অক্ষর পরিচয়হীন লোক। বুঝলে? তো এটাই হলো অ্যান্সার। 2-এর দাগে আছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তো দেখো প্রশ্নে বলেছে 640 টাকা বিশু আর অপর্ণার মধ্যে ভাগ করে দিতে হবে, এমন ভাগে ভাগ করে দিতে হবে যেন 5 ভাগ বিশু পায় আর 3 ভাগ যেন অপর্ণা পায়। তাহলে কাকে কত টাকা দেব, মানে 640 টাকার মধ্যে বিশু 5 ভাগ পাবে মানে কত টাকা পাবে, এবং অপর্ণা 640 টাকার মধ্যে 3 ভাগ মানে কত টাকা পাবে, সেটাই আমাদের বের করতে বলেছি। তো আমরা প্রথমে লিখে নেব যে বিশু ইস্টু অপর্ণা। তো দেখো আমি লিখে নিচ্ছি, আমরা প্রথমে লিখব বিশু ইস্টু অপর্ণা, বিশু ইস্টু অপর্ণা। তাহলে বিশুকে দিতে হবে 5 ভাগ আর 3 ভাগ দিতে হবে অপর্ণাকে। এবার আমরা এই দুটোকে যোগ করব, তাহলে 5 যোগ 3 সমান সমান 8। আমরা লিখে নেব যে বিশুর প্রাপ্ত অর্থের, মানে যত টাকা পাবে, প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার সমান সমান, দেখো মোট ভাগ হলো 8 ভাগ, 8 ভাগের মধ্যে বিশু পাবে 5 ভাগ। একই রকমভাবে আমরা লিখব যে অপর্ণার প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার সমান সমান, দেখো মোট ভাগ হলো 8 ভাগ, 8 ভাগের মধ্যে অপর্ণা পাবে 3 ভাগ। এবার আমরা লিখে দেব, সুতরাং দিয়ে লিখব 640 টাকার মধ্যে কমা বিশু পাবে সমান সমান, বিশু পাবে বা বিশুকে দিতে হবে আমাদের কত টাকা দিতে হবে, আমরা লিখব যে 5/8 ইন্টু যত টাকা এখানে থাকবে সেটাকে আমরা এখানে গুণ করে দেব। তাহলে 8 দিয়ে কাটবো, 8 8 64, এখানে হবে 80 হবে। তাহলে আমরা গুণ করে দেবো উপরে, তাহলে 5 8 40, তার মানে 400 টাকা। তাহলে 640 টাকার মধ্যে 5 ভাগ বিশু পাবে মানে কত টাকা পাবে, 400 টাকা পাবে। একই রকমভাবে আমরা লিখব যে অপর্ণা পাবে সমান সমান, দেখো অপর্ণার ক্ষেত্রে আছে 3/8 ইন্টু আমরা লিখব মোট টাকা কত আছে 640, তো এটা লিখব। তো এবার আমরা কেটে দেব, কাটলে হবে 80 সমান সমান, যদি গুণ করে দেই 240 টাকা। তাহলে দেখো 640 টাকার মধ্যে বিশু পাবে 400 টাকা আর অপর্ণা পাবে 240 টাকা। 3-এর দাগে আছে এক বিশেষ প্রকার ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তো দেখো প্রশ্নে বলেছে এক বিশেষ প্রকার ইস্পাত যেটা লোহা এবং কার্বন দিয়ে তৈরি, সেই লোহা এবং কার্বন দিয়ে তৈরি ইস্পাতে লোহা আছে 49 ভাগ আর কার্বন আছে 1 ভাগ। তো আমাদের হিসাব করে দেখতে বলেছে যে 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তো আমরা প্রথমে লিখে নেব ইস্পাতে লোহা ইস্টু কার্বন, এই অনুপাতটা প্রথমে লিখে নেব। তো দেখো আমি লিখে নিচ্ছি ইস্পাতে কমা লোহা ইস্টু কার্বন। তো লোহা আছে 49 ভাগ আর কার্বন আছে 1 ভাগ। এবার আমরা কি করব, এবার আমরা এই দুটোকে যোগ করে দেব। তো আমরা লিখব 49 যোগ 1 সমান সমান 50। আমরা লোহার আনুপাতিক ভাগহারটা প্রথমে বের করে নেব। তাহলে আমরা লিখব যে সুতরাং লোহার আনুপাতিক ভাগহার সমান সমান, দেখো 50 ভাগ লোহা ও কার্বন মিলে গঠিত ইস্পাত, সেই 50 ভাগ ইস্পাতের মধ্যে লোহা আছে 49 ভাগ। এবার আমরা লিখব কার্বনের আনুপাতিক ভাগহার সমান সমান, তাহলে দেখো 50 ভাগ আছে লোহার কার্বন মিলে, অর্থাৎ ইস্পাতটা তৈরি হয়েছে 50 ভাগ, সেখানে 1 ভাগ আছে কার্বন। তো আমরা লিখে নেব যে সুতরাং, তাহলে দেখো প্রশ্নে কত দিয়েছে, প্রশ্নে দিয়ে দিয়েছে যে 250 কুইন্টাল ইস্পাত দিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখে নেব যে 250 কুইন্টাল ইস্পাতে 250
কুইন্টাল কুইন্টাল ইস্পাতে কমা, তাহলে আমরা লিখে নেব যে লোহার পরিমাণ বা লোহা আছে, লোহার পরিমাণ সমান সমান দেখো, তাহলে আমরা এখানে লিখে নেব যে 50 ভাগের মধ্যে 49 ভাগ লোহা আছে, এটা প্রথমে আমরা লিখে নেব, ইনটু কত কুইন্টাল ইস্পাত, 250 কুইন্টাল, তাহলে এখানে 250 গুণ করে দেব এত কুইন্টাল। তো এবার আমরা কাটাকাটি করব, দেখো একটা শূন্য কাটবো উপর নিচে, 5 দিয়ে কেটে দেবো, 5 5 হয় 25, এবার 49 আর 5 আমরা গুণ করে দেবো, তাহলে 5 9 45 5 হাতে থাকবে 4, 4 5 20, 20 আর 4 যদি আমরা করি যোগ করি তাহলে হবে 24, অর্থাৎ 245 কুইন্টাল। তো আমাদের লোহার পরিমাণ বের করতে বলেছে, তো এই পর্যন্ত করলেই হবে। যদি এখানে কার্বনের পরিমাণ বের করতে বলতো তাহলে আমরা এভাবেই করতাম যে কার্বনের পরিমাণ সমান সমান, তাহলে আমরা লিখব 1/50 গুণ 250 কুইন্টাল। তো 0 0 কাটবো, 5 দিয়ে কাটবো, 5 5 25, তাহলে গুণ করে দিলে হবে 5 অক্ষে 5 কুইন্টাল। তাহলে বুঝলে, দেখো 250 কুইন্টাল আর 5 কুইন্টাল মিলে হলো 250 কুইন্টাল। এই 250 কুইন্টালের মধ্যে লোহা আছে 245 কুইন্টাল আর কার্বন আছে 5 কুইন্টাল। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত, হিসাব করে দেখি। তো দেখো প্রশ্নে বলেছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত হলো 9:2। তো আমরা প্রথমে বের করে নেব 143 জন ছাত্রীর মধ্যে কতজন গান করতে পারে এবং কতজন নাচ করতে পারে, সেই ছাত্রী সংখ্যাটা আমরা প্রথমে বের করে নেব। মানে আমরা সেমিকোলনের এই পর্যন্ত প্রথমে কাজ করব, তারপর বাকিটা সলভ করব। তো আমরা প্রথমে খাতা লিখে নেব গান করতে পারা ছাত্রী সংখ্যা ইস্টু নাচ করতে পারা ছাত্রী সংখ্যা। তো দেখো আমি খাতায় লিখে নিয়েছি গান করতে পারা ছাত্রী সংখ্যা ইস্টু নাচ করতে পারা ছাত্রী সংখ্যা। তো দেখো গান করতে পারা ছাত্রী সংখ্যা আছে 9 আর নাচ করতে পারা ছাত্রী সংখ্যা আছে 2, অর্থাৎ তাদের অনুপাত হলো 9:2। এবার আমরা কি করব, আমরা প্রথমে এই দুটোকে যোগ করে দেব, তাহলে 9 আর 2 যোগ করলে কত হবে, 11 হবে। তো আমরা প্রথমে লিখে নেব যে সুতরাং গান করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার সমান সমান, দেখো এখানে মোট কত ভাগ আছে, মোট হলো 11 ভাগ, 11 ভাগের মধ্যে 9 ভাগ গান করতে পারা, তাহলে আমরা এখানে 9 উপরে লিখব। একই রকমভাবে আমরা লিখব নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার সমান সমান 11 ভাগের মধ্যে 2 ভাগ হলো নাচ করতে পারা। তো এবার আমরা সুতরাং দিয়ে লিখে নেব যে 143 জন ছাত্রীর মধ্যে কমা, আমরা বের করে নেব গান করতে পারা ছাত্রী কতজন আছে সেটা প্রথমে বের করে নেব। তাহলে লিখে নেব গান করতে পারা ছাত্রী সংখ্যা সমান সমান, দেখো গান করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার হলো 9/11 ইন্টু এটাকে গুণ করব, মোট যতজন ছাত্রী আছে সেটা দিয়ে গুণ করব, অর্থাৎ 143 দিয়ে গুণ করব। তো এবার 11 দিয়ে এটাকে কাটবো, তাহলে হবে 13, 13 আর 9 আমরা গুণ করে দেবো, তাহলে 3 9 27 7 হাতে থাকবে 2, 9 অক্ষে 9 আর 2 যোগ করলে হবে 11, অর্থাৎ 117 জন গান করতে পারা ছাত্রী সংখ্যা। এবার আমরা লিখব নাচ করতে পারা ছাত্রী সংখ্যা সমান সমান, দেখো নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার হলো 2/11 ইন্টু আমরা লিখব 143, মানে মোট ছাত্রী সংখ্যাটা লিখব, এটা দিয়ে আমরা কাটবো, তাহলে হবে 13, তাহলে 13 দুগুণ হবে 26 জন। তাহলে দেখো 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারা ছাত্রী সংখ্যা হলো 117 জন এবং নাচ করতে পারা ছাত্রী সংখ্যা হলো 26 জন। এবার দেখো, এবার বলেছে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত, হিসাব করে দেখি। তো প্রশ্নে বলেছে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তো এখানে গান করতে পারা ছাত্রী সংখ্যা আছে 117 জন, এখন যদি আরও 3 জন আসে তাহলে কতজন হবে, 120 জন হবে। তাহলে আমরা প্রথমে এটা লিখে নেব
সুতরাং যদি যদি আরো যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ছাত্রী সংখ্যা হবে সমান সমান। তাহলে দেখো আগে ছিল 117 জন, এখন আরো 3 জন যদি আসে তাহলে কতজন হবে? 120 জন হবে। এবার দেখো প্রশ্নে কি বলেছে, এবার বলেছে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত? তাহলে এখন গান করতে পারা ছাত্রী সংখ্যা হয়ে গেল 120 জন, আর নাচ করতে পারা ছাত্রী হলো কত? 26 জন। তো এই দুটার অনুপাত বের করতে বলেছে, তাহলে আমরা লিখে নেব। সুতরাং গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত সমান সমান। তাহলে আমরা লিখব, প্রথমে গান করতে পারা আছে, তাহলে আমরা প্রথমে গান করতে পারাটা লিখব, 120 জন আছে, আর অনুপাত মানে ইস্টু দিব। আর নাচ করতে পারা কতজন আছে? 26 জন, তাহলে এখানে 26 লিখব। তো আমরা প্রথমে 2 দিয়ে কেটে দেবো, 2 দিয়ে কাটলে হবে 60, আর 2 দিয়ে কাটলে হবে 13। এরপর আর কাটাকাটি যাবে না, তো এটাই হবে অ্যান্সার। তাহলে 60 হবে 13, তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। তো দেখো প্রশ্নে বলেছে 240 মিলিলিটার ডেটল জল, যেখানে জল আর ডেটলের আয়তনের অনুপাত হলো 1:3। তো আমরা প্রথমে এই সেমিকোলনের আগে এইটুকু সলভ করব, তারপর বাকিটা সলভ করব। আমরা বের করে নেব যে 240 মিলিলিটার ডেটল জলের মধ্যে জল কত মিলিলিটার আছে এবং ডেটল কত মিলিলিটার আছে, এটা প্রথমে আমরা বের করে নেব। তো আমরা প্রথমে লিখে নেব ডেটল জলে কমা ডেটল জলে আছে জল ইস্টু ডেটল। তাহলে জল আছে 1 ভাগ আর ডেটল আছে 3 ভাগ। তো এই দুটোকে আমরা যোগ করব, 1 + 3 = হবে 4। তো আমরা লিখে নেব যে সুতরাং ডেটল জলে জলের আনুপাতিক ভাগহার সমান দেখো মোট হলো 4 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ হলো জল। একই রকমভাবে আমরা লিখব ডেটল জলের জায়গায় লিখব আমরা ডেটলের আনুপাতিক ভাগহার সমান আমরা 4 নিচে লিখব, 4 ভাগের মধ্যে 3 ভাগ হলো ডেটল। এবার দেখো প্রশ্ন পড়ে আমরা বাকিটা সলভ করব। দেখো প্রশ্নে বলেছে 240 মিলিলিটার ডেটল জলে, তো আমরা বের করে নেব যে 240 মিলিলিটার ডেটল জলে কতটুকু জল আছে কতটুকু ডেটল আছে। তো আমরা লিখে নেব যে সুতরাং 240 মিলিলিটার ডেটল জলে কমা আমরা লিখে নেব জলের পরিমাণ বা জল আছে সমান দেখো আমরা প্রথমে জলের আনুপাতিক ভাগহারটা লিখব, ইনটু লিখব 240, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে লিখব মিলিলিটার। তো এবার আমরা কাটবো, 4 × 6 হবে 24, মানে 60 হবে। 60 দিয়ে 1কে গুণ করে 60 × 60 মিলিলিটার। এরপর দেখো এরপর আমরা বার করব ডেটল। তো আমরা লিখব যে ডেটল আছে সমান। তো ডেটলের আনুপাতিক ভাগহারটা লিখব, ডেটলের আনুপাতিক ভাগহার কত আছে? 3/4 আছে, ইনটু লিখব 240। তো কাটাকাটি করব, তাহলে কত হবে? 4 × 6 = 24, 0 মানে 60 হবে। এবার আমরা 3 আর 60 গুণ করে দেবো, তাহলে 3 আর 60 গুণ করে দিলে কত হবে? 3 × 6 = 18, মানে 180 মিলিলিটার। তো দেখো 240 মিলিলিটার ডেটল জলের মধ্যে জল আছে 60 মিলিলিটার আর ডেটল আছে 180 মিলিলিটার। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে। তো এখানে 60 মিলিলিটার আরও জল মেশানোর কথা বলেছে। জল আছে 60 মিলিলিটার
আরও 60 মিলিলিটার জল মেশালে জল হবে 60 যোগ 60 মানে 120 মিলিলিটার হবে। তো আমরা লিখে নেব, সুতরাং এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে মোট জলের পরিমাণ হবে সমান সমান, দেখো আগে ছিল 60 মিলিলিটার, এখন আরও 60 মিলিলিটার যোগ করব, তাহলে কত হবে 120 মিলিলিটার। এবার আমাদেরকে বলেছে যে এখন এই জল আর ডেটলের আয়তনের অনুপাতটা কত সেটা বের করতে বলেছে। তো আমরা লিখে নেব যে সুতরাং জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে সমান সমান, দেখো জল হলো 120, তাহলে জলটা আগে লিখবো কারণ জল আগে আছে, তারপর কি আছে ডেটল কত আছে 180। তো আমরা কি করব, আমরা প্রথমে একটা শূন্য কাটবো, এরপর 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 6 18, দেখো 4 আর 6 আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, তাহলে হবে 2:3। তো তোমরা একবারে 6 দিয়ে কেটে দিতে পারো, মানে একটা শূন্য কাটবে, 6 দিয়ে কাটবে, 6 দুগুণে 12, 3 6 18, মানে 2:3। তো এটাই হবে অ্যান্সার। 6 দাগে আছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। তো দেখো প্রশ্নে বলেছে এক ব্যক্তির মাসে আয় 24,750 টাকা, সেখান থেকে তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে 24,750 থেকে 750 টাকা মাইনাস হয়ে যাবে, তারপরে যে বাকি টাকাটা থাকবে সেই টাকাটা সে 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের জন্য শিক্ষার খরচ করেন। তার মানে বুঝলে বাকি টাকাটা যে থাকবে সেটা 3 ভাগ খরচ করেন সংসারের জন্য আর 1 ভাগ খরচ করেন ছেলে মেয়েদের শিক্ষার জন্য। তো আমাদের কাছে জানতে চেয়েছে তিনি কত টাকা সংসারে খরচ করেন, মানে 3 ভাগ মানে কত টাকা, সেই টাকাটা আমাদের বের করতে বলেছে। তো আমরা প্রথমে লিখে নেব ব্যক্তিটির মাসিক আয় 24,750 টাকা, সেখান থেকে মাইনাস করে দেব বাড়ি ভাড়া যে টাকাটা দেয়, তাহলে আমরা বাকি টাকাটা পেয়ে যাব। তো দেখো আমি লিখে নিচ্ছি ব্যক্তিটির মাসিক আয় সমান সমান 24,750 টাকা। ব্যক্তিটির মাসিক আয় হলো 24,750 টাকা। এখান থেকে বাড়ি ভাড়া দেন, তাহলে লিখবো যে বাড়ি ভাড়া দেন সমান সমান বাড়ি ভাড়া দেন 750 টাকা, 750 টাকা। তো এই টাকাটা যদি আমরা মাইনাস করে দেই তাহলে আমরা বাকি টাকাটা পেয়ে যাব, তাহলে আমরা লিখবো সুতরাং বাকি টাকা সমান সমান, দেখো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পাবো আমরা 24,000 টাকা। তাহলে বাকি টাকার পরিমাণ হলো 24,000 টাকা। এই টাকাটার 3 ভাগ খরচ করেন সংসারের জন্য আর 1 ভাগ খরচ করেন ছেলে মেয়েদের শিক্ষার জন্য। তো আমরা লিখে নেব যে সুতরাং আমরা এখানে লিখব যে সংসার খরচ ইস্টু ছেলে মেয়েদের শিক্ষার খরচ। তো দেখো সংসার খরচ করে 3 ভাগ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করে 1 ভাগ। তো আমরা প্রথমে এই দুটো যোগ করে দেব, 3 যোগ 1 সমান সমান হবে 4। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং সংসার খরচের আনুপাতিক ভাগহার সমান সমান, দেখো 4 ভাগের মধ্যে 3 ভাগ সংসার খরচ করেন। একই রকমভাবে আমরা লিখে নেব ছেলে মেয়েদের শিক্ষার আনুপাতিক ভাগহার শিক্ষার খরচের আনুপাতিক ভাগহার সমান সমান, দেখো 4 ভাগের মধ্যে 1 ভাগ ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। এবার আমরা লিখে নেব, দেখো কোন টাকাটা খরচ করেন, এই যে বাকি টাকাটা কত টাকা 24,000 টাকা। তো আমরা লিখে নেব 24,000 টাকার মধ্যে কমা এখান থেকে লিখব যে সংসার
খরচ করেন, সংসার খরচ করেন সমান সমান, দেখো সংসার খরচের আনুপাতিক ভাগ হার হলো 3/4, তাহলে আমরা 3/4 লিখবো, ইন্টু মোট টাকাটা লিখবো, মানে যে টাকাটা খরচ করেন 24,000 টাকা, এই টাকাটা। তো এবার 4 দিয়ে কাটবো, 4 × 6 = 24, তাহলে এখানে হয়ে যাবে 6,000, 6,000-এর সঙ্গে আমরা 3কে গুণ করব, তাহলে হবে 3 × 6 = 18,000 টাকা। তাহলে দেখো 24,000 টাকার মধ্যে 18,000 টাকা সংসার খরচ করেন। এরপর যদি প্রশ্নে আমাদের কাছে জানতে চাইতো যে ছেলে মেয়েদের শিক্ষার জন্য কত খরচ করেন, তাহলে আমরা লিখতাম যে 1/4 গুণ 24,000, তারপর কেটে দিতাম 4 দিয়ে, তাহলে তো 6,000 আর 1 গুণ করলে 6,000 টাকা। কিন্তু এটা আমাদের বের করতে বলেনি, শুধু আমাদের সংসার খরচটাই বের করতে বলেছে। দেখো প্রশ্নে আমাদের কাছে শুধু এটাই জানতে চেয়েছে তিনি কত টাকা সংসারে খরচ করেন, তো আমরা সেটা বের করে নিয়েছি, তিনি খরচ করেন 18,000 টাকা। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব, সুতরাং তিনি 18,000 টাকা সংসারে খরচ করেন, এটাই হবে অ্যান্সার। 7-এর দাগে আছে বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছিল। দেখো প্রশ্নে বলেছে বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর সরকারি অনুদান পেল 74,350 টাকা, চাঁদা আদায় করলো 4,350 টাকা, পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায়, মানে এই সবগুলো যোগ করে যে টাকাটা আসবে সেই টাকাটা নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে যদি এই 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তাহলে কত টাকার নতুন বই কেনা হয়েছিল সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা প্রথমে মোট টাকাটা বার করব, যে সরকারি অনুদান, চাঁদা আদায় এবং পুরনো কাগজপত্র বিক্রি করে মোট কত টাকা পায়, সেই মোট টাকাটা প্রথমে আমরা বের করে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি, সরকারি অনুদান পেল 74,350 টাকা, চাঁদা আদায় করলো 4,350 টাকা, পুরনো কাগজপত্র বিক্রি করে পেল 1,300 টাকা। তো এই সবগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা মোট টাকার পরিমাণটা পেয়ে যাব। তাহলে মোট টাকা সমান সমান এই সবগুলোকে যোগ করলে পেয়ে যাব। তাহলে 0, 5, 5, 10-এর 0 হাতে থাকবে 1, 3, 3, 6, 3, 9 হাতের একে হবে 10, 10-এর 0 হাতে থাকবে 1, 4, 4, 8 আর 1 9 আর হাতের একে হবে 10, 10-এর 0 হাতে থাকবে 1 আর 7 আর 1 যোগ করলে হবে 8, তাহলে হবে 80,000 টাকা। তাহলে মোট টাকাটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো প্রশ্নে বলেছে যদি সব টাকাই, মানে এই 80,000 টাকাই, পুরো টাকাটাই যদি নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন হিসাবে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তাহলে কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তো আমরা প্রথমে লিখে নেব নতুন বই কিনতে ইস্টু পুরনো বই বাঁধাতে ইস্টু পাঠাগারের কর্মচারীদের বেতন, এটা প্রথমে আমরা খাতার মাঝখানে লিখে নেব। তো আমরা প্রথমে লিখে নেব যে নতুন বই কিনতে ইস্টু, আমরা লিখব পুরনো বই বাঁধাতে ইস্টু পাঠাগারের কর্মচারীদের বেতন। ঠিক আছে, তো এবার আমরা নতুন বইয়ের নিচে আমরা লিখব 15 ইস্টু সোজাসুজি ইস্টু, আর পুরনো বই বাঁধাতে এখানে আছে 3 আর পাঠাগারের কর্মচারীদের বেতন আছে 2। এবার আমরা এই সবগুলোকে যোগ করে দেব। তাহলে 15 + 3 + 2, তাহলে কত হবে? 15 আর 3 যোগ করলে হবে 18, 19, 20, তাহলে হয়ে যাবে 20। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং নতুন বই কেনার আনুপাতিক ভাগ হার সমান সমান। তো দেখো মোট হলো 20 ভাগের মধ্যে 15 ভাগ হলো নতুন বই কেনার আনুপাতিক ভাগ হার। একই রকমভাবে আমরা লিখব পুরনো বই বাঁধানোর আনুপাতিক ভাগ হার সমান সমান 20 ভাগের মধ্যে 3 ভাগ। তারপরে আছে পাঠাগারের কর্মচারীদের বেতন, তাহলে লিখব পাঠাগারের
কর্মচারীদের আনুপাতিক ভাগহার সমান সমান আমরা লিখব 2 লিখব 20। এবার দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে মানে কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে আমরা লিখব যে সুতরাং এই টাকাটা লিখব যে 80,000 টাকার মধ্যে 80,000 টাকার মধ্যে কমা নতুন বই কেনা হয়েছিল সমান সমান। তাহলে দেখো নতুন বইয়ের আনুপাতিক ভাগহার কত আছে 15/20। তাহলে এখানে 15/20 লিখব ইন্টু এই মোট টাকাটা লিখব 80,000 টাকা, এত টাকা। এবার আমরা কাটবো, দেখো 0 0 একটা কাটবো, 2 দিয়ে কাটবো এটাকে, তাহলে হবে 4 2 8 আর এখানে 3টা 0 হবে। এবার আমরা গুণ করে দেবো, তাহলে 4 15 কত হবে, 4 15 হবে 60। তাহলে 60 হবে আর এখানে 3টা 0 হবে, মানে 60,000 টাকা। তাহলে নতুন বই কেনা হয়েছিল কত টাকা, 60,000 টাকার। তো এটাই হবে অ্যান্সার। তো দেখো প্রশ্নে শুধু আমাদের কত টাকার নতুন বই কেনা হয়েছিল সেটাই জানতে চেয়েছিল, তাই আমরা শুধু এটাই বের করলাম, আমাদের বাকিগুলো আর বের করার দরকার নেই। 8-এর দাগে আছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। তো দেখো এখানে প্রশ্নে বলেছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন, তাদের 3টি ঘরে মানে আলাদা বড় বড় হল ঘরে তাদেরকে 11:3:3 অনুপাতে বসানো হয়েছে। তাহলে প্রত্যেকটা হল ঘরে কতজন করে বসবেন সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা প্রথমে লিখে নেব যে প্রথম হলঘর ইস্টু দ্বিতীয় হলঘর ইস্টু তৃতীয় হলঘর। তো আমি সংক্ষেপে লিখছি, 1 দিয়ে ম লিখছি, মানে প্রথম হলঘর ইস্টু 2 দিয়ে অন্ত্যেষ্ঠ দিচ্ছি, মানে দ্বিতীয় হলঘর ইস্টু 3 দিয়ে অন্ত্যেষ্ঠ দিচ্ছি, মানে তৃতীয় হলঘর। তো প্রথম হলঘরের নিচে আমরা লিখব 11 ইস্টু দ্বিতীয় হলঘরের নিচে লিখব 3 আর তৃতীয় হলঘরের নিচে লিখব 3/1/2, মানে আমরা এটা লিখে নেব। প্রথম হলঘরের নিচে 11, দ্বিতীয় হলঘরের নিচে 3 আর তৃতীয় হলঘরের নিচে লিখব 3/1/2। এবার আমরা কি করব, এবার আমরা প্রথমেটা যা আছে তাই রাখবো, দ্বিতীয়টা যা আছে তাই রাখবো, এটা আমরা সমষ্টি ভাঙাবো। প্রথমে এই দুটো গুণ করব, 3 দুগুণে হবে 6, 6 আর 1 যদি যোগ করি তাহলে হবে 7, 7/2 হবে। এবার দেখো এখানে নিচে ভগ্নাংশ কত আছে, 2 আছে, মানে ভগ্নাংশের হরে 2 আছে। তো আমরা কি করব, এখানে যা থাকবে সেটা দিয়ে আমরা এখানে গুণ করব, এখানে গুণ করব, এখানে গুণ করব, মানে প্রত্যেকটা অনুপাতকে সেই হরটা দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে কত পাবো, 11 দুগুণে 22, এখানে পাবো 3 দুগুণে 6 আর এখানে 2 2 কেটে যাবে, থাকবে 7। মানে এটা ভগ্নাংশ আকারে ছিল, সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে এলাম। এবার আমরা এই সবগুলোকে যোগ করতে পারবো। তাহলে 22 + 6 + 7, তাহলে দেখো সবগুলোকে যদি যোগ করি তাহলে কত হবে 28, 28 আর 7 যোগ করলে কত হবে 28 আর 7 হবে 28, 29, 30, 31, 32, 33, 34, 35, মানে এখানে হবে 35। ঠিক আছে, এবার আমরা লিখে নেব যে প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহারটা লিখে নেব। প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহার সমান সমান আমরা এটা লিখব 22 লিখব 35, মানে 35 ভাগের মধ্যে 22 ভাগ। একই রকমভাবে লিখব দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার সমান সমান আমরা লিখব 6/35। একই রকমভাবে আমরা লিখব তৃতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার সমান সমান আমরা লিখব 7/35 লিখব। তো এবার আমাদেরকে বলেছে যে এই 1050 জনের মধ্যে প্রতি হল ঘরে, মানে প্রথম হল ঘরে, দ্বিতীয় হল ঘরে এবং তৃতীয় হল ঘরে কত বসবেন সেটা বের করতে বলেছে। তো আমরা লিখে নেব 1050 জনের মধ্যে। তো দেখো আমরা প্রথমে লিখে নেব 1050 জনের মধ্যে কমা আমরা এখান থেকে লিখব যে প্রথম হল ঘরে লোক বসবে সমান সমান। তাহলে আমরা প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহারটাকে প্রথমে লিখে নেব। প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহার ছিল 22/35 ইন্টু আমরা এই মোট লোক সংখ্যাটাকে গুণ করে দেবো 1050, এত জন। এবার আমরা কি করব, এবার আমরা কাটাকাটি করব। দেখো এই দুটোকে আমরা 5 দিয়ে কাটবো, 5 7
35, এটাকে 5 দিয়ে কাটলে হবে 5 দুগুণ 10, 5 অক্ষে 5 শূন্য, আবার 7 দিয়ে এটা কেটে দেবো, 3 7 21 শূন্য, মানে 30 হবে। 30 আর 22 আমরা গুণ করে দেবো, তাহলে হবে 660 জন। তাহলে প্রথম হল ঘরের লোক বসবে 660 জন। একই রকমভাবে আমরা বের করব দ্বিতীয় হল ঘরের লোক বসবে সমান সমান, একই রকমভাবে দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগারটা লিখবো 6/35 আছে ইন্টু আছে 1050 জন। তো আমরা এটা দিয়ে এটা কাটবো, তাহলে কত পাবো? তাহলে পাবো আমরা 30, একবার কেটে দিচ্ছি, মানে 35 দিয়ে 1050কে কাটলে একবার 30 পাবো। এখানে যেরকম ছোট সংখ্যা দিয়ে কেটেছিলাম তো 30 পেয়েছি, আর এখানে একবার কেটে দিলাম মানে 30ই হবে, ঠিক আছে। এটা দিয়ে এটাকে ভাগ করে দেখবে 30 হবে, তো গুণ করে দিলে হবে 180 জন। এবার বের করব তৃতীয় হল ঘরে, তৃতীয় হল ঘরে লোক বসবে সমান সমান, তাহলে আমরা কত লিখব? আমরা তৃতীয় হল ঘরের আনুপাতিক ভাগহারটা আগে লিখব 7/35 গুণ 1050, তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হবে? 30 হবে। তাহলে 30 আর 7 যদি গুণ করি কত হবে? 7 3 7 হবে 21, মানে 210 জন। তো এটাই হবে অ্যান্সার। 9-এর দাগে আছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তো দেখো প্রশ্নে বলেছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে যদি 2:3:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া যায় তাহলে কে কত টাকা পাবে। তো আমরা প্রথমে লিখে নেব, এই চারজনের প্রথমে নাম লিখে নেব, মধু ইস্টু মানস ইস্টু কুন্তল ইস্টু ইন্দ্র। প্রথমে আমরা এটা লিখে নেব, তো আমরা লিখে নেব মধু ইস্টু মানস ইস্টু কুন্তল ইস্টু ইন্দ্র। এবার এদের অনুপাতটা লিখে নেব, কত আছে? 2:3:4:2। তাহলে মধুর নিচে 2 হবে, আর মানসের নিচে হবে 3, কুন্তলের নিচে 4, আর ইন্দ্র নিচে লিখবো আমরা 2। এবার আমরা কি করব? এই সবগুলোকে যোগ করব, 2 যোগ 3 যোগ 4 যোগ 2, তাহলে যোগ করে দিলে কত হবে? যোগ করে দিলে হবে 11। তো আমরা লিখে নেব যে সুতরাং মধুর প্রাপ্ত অর্থের, মানে যত টাকা পাবে সেই প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার সমান সমান। তো আমরা কি লিখবো? দেখো মোট হলো 11 ভাগ, 11 ভাগের মধ্যে 2 ভাগ হলো মধুর আনুপাতিক ভাগহার। একই রকম লিখবো আমরা মানসের প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার সমান সমান লিখবো 11 ভাগের মধ্যে কয় ভাগ আছে? 3 ভাগ। তো এরপর লিখবো কুন্তলের প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার সমান সমান, তাহলে দেখো 11 ভাগের মধ্যে কত ভাগ আছে? 4 ভাগ আছে। আর সবশেষে লিখবো আমরা ইন্দ্রের প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার সমান সমান 11 ভাগের মধ্যে আছে 2 ভাগ আছে। তো এবার দেখো আমাদের কোন টাকাটা ভাগ করে দিতে বলেছে? এই 4 জনের মধ্যে আমাদের 12,100 টাকাটা ভাগ করে দিতে বলেছে। তো আমরা লিখে নেব যে সুতরাং 12,100 টাকার মধ্যে মধ্যে আমরা প্রথমে লিখব যে মধু পাবে সমান। তো মধুর আনুপাতিক ভাগহারটা কত আছে? মধুর আনুপাতিক ভাগহার আছে 2/11 আছে, 2/11 লিখবো, ইন্টু লিখবো আমরা 12,100। তো 11 দিয়ে এটাকে কাটবো, তাহলে হবে 1100 হবে এত টাকা, তাহলে গুণ করে দিলে হবে 2200 টাকা। তাহলে মধু পাবে কত টাকা? 2200 টাকা। এরপর কি আছে? মানস আছে, তো আমরা লিখে নেব মানস পাবে সমান সমান একই রকমভাবে মানুষের আনুপাতিক ভাগহার হলো 3/11 ইন্টু মোট টাকাটা লিখবো। তো এটা দিয়ে এটা কাটলে হবে 1100। এবারে 1100 দিয়ে আমরা 3কে গুণ করলে হবে 3300 টাকা। এরপরে আছে কুন্তল, তাহলে লিখবো কুন্তল পাবে সমান সমান, তাহলে কুন্তলের আনুপাতিক ভাগহার কত আছে? 4/11 আছে, তো আমরা লিখে নেব 4/11 ইন্টু 12,100। তো এটা দিয়ে এটাকে কাটলে হবে 1100 এত টাকা। 4 দিয়ে গুণ করলে হবে 4,400 টাকা। আর সবশেষে আছে ইন্দ্র, তো আমরা লিখব যে ইন্দ্র পাবে সমান সমান, তাহলে ইন্দ্রের আনুপাতিক ভাগহার আছে 2/11 গুণ মোট টাকা হলো 12,100। তো এটা দিয়ে এটা কাটলে কত হবে? 1100 টাকা। তো আমরা যদি গুণ করে দিই তাহলে কত হবে? 2200 টাকা। তো এটাই হবে অ্যান্সার।
10-এর দাগে আছে এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি কমা অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এর অনুপাত 3:5:10। যদি অ্যাঙ্গেল বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং অ্যাঙ্গেল এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোন তিনটির অনুপাত কত হবে হিসাব করি। তো দেখো প্রশ্নে এখানে বলে দিয়েছে যে এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এই তিনটা কোণে দেখো অনুপাত এখানে দেওয়া আছে। তো আমরা কি করব, দেখো আমরা প্রথমে একটা ছবি আঁকবো। তো দেখো আমি একটা ছবি আঁকছি। এই ছবির আমরা এটার নাম দিব এ, এটার নাম দিব বি, এটার নাম দিব সি। তো এখানে বলেছে অ্যাঙ্গেল বিএসি, তাহলে আমরা লিখব যে সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইস্টু তারপর কি দেওয়া আছে অ্যাঙ্গেল এবিসি ইস্টু দেওয়া আছে অ্যাঙ্গেল এসিবি। তো অ্যাঙ্গেল বিএসি এর মান দেওয়া আছে 3, তাহলে আমরা এর নিচে 3 লিখব। অ্যাঙ্গেল এবিসি এর মান দেওয়া আছে 5, তাহলে এটা নিচে 5 লিখব। আর অ্যাঙ্গেল এসিবির মান দেওয়া আছে 10, তো এটার নিচে আমরা 10 লিখব। প্রথমে আমরা এই সবগুলোকে যোগ করব। 3 যোগ 5 যোগ 10 সমান সমান কত হবে, 10 5 হবে 15, 15 আর 3 যোগ করলে হবে 18। তো আমরা লিখব যে সুতরাং দেখো আমরা লিখব অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি এর আনুপাতিক ভাগহার সমান সমান দেখো মোট হলো 18, 18-র মধ্যে কয় ভাগ, 3 ভাগ। আর তারপর লিখবো অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি এর আনুপাতিক ভাগহার সমান সমান আমরা লিখবো 18 ভাগের মধ্যে কয় ভাগ আছে, এখানে 5 ভাগ, তাহলে এখানে 5 লিখবো। দেখো তারপরে আছে অ্যাঙ্গেল এসিবি এর আনুপাতিক ভাগহার সমান সমান 18 ভাগের মধ্যে কয় ভাগ আছে, 10 ভাগ। তো সুতরাং আমরা লিখব যে 180 ডিগ্রি এর মধ্যে অ্যাঙ্গেল বিএসি হবে সমান সমান দেখো এখানে যে আনুপাতিক ভাগহারটা আছে অ্যাঙ্গেল বিএসির কত 3/18 আছে, ইন্টু এখানে যে মোট কোণটা বয়ে দেওয়া আছে মানে এই 180 ডিগ্রি যে কোণটা দেওয়া আছে ইন্টু সেটা হবে। তাহলে আমরা লিখে নেব এখানে 180 ডিগ্রি। তো এবার কাটবো, এটা দিয়ে কাটলে এখানে 10 হবে সমান সমান গুণ করে দিলে হবে 30 ডিগ্রি। তারপরে হবে অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি হবে সমান সমান তাহলে কত হবে, এর আনুপাতিক ভাগহার হলো 5/18 গুণ হবে 180 ডিগ্রি, তাহলে কাটলে হবে 10, যদি গুণ করে দিই 5 10 হবে 50 ডিগ্রি। তারপরে আছে অ্যাঙ্গেল এসিবি, তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল এসিবি হবে সমান সমান তাহলে আমরা লিখবো 10/18 গুণ 180 ডিগ্রি। তো এটা দিয়ে এটা কাটলে হবে 10, তাহলে গুণ করে দিলে সমান সমান কত হবে 100 ডিগ্রি, বুঝলে। তো আমরা তিনটা কোণ পেয়ে গেলাম। এবার এখানে দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যদি অ্যাঙ্গেল বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং অ্যাঙ্গেল এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়। দেখো অ্যাঙ্গেল বিএসির মান কত আছে 30 ডিগ্রি, যদি 10 ডিগ্রি কম হয় তাহলে কত হবে, তাহলে আমরা লিখে নেব সুতরাং যদি অ্যাঙ্গেল বিএসি এর মান 10 ডিগ্রি কি বলেছে কম হয় তবে অ্যাঙ্গেল বিএসি এর মান হবে সমান সমান। তাহলে দেখো এখানে কত ডিগ্রি আছে, অ্যাঙ্গেল বিএসির মান 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি থেকে যদি 10 ডিগ্রি কম হয় তাহলে কত হবে 20 ডিগ্রি। এবার বলেছে এবং অ্যাঙ্গেল এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, তাহলে আমরা লিখব এবং অ্যাঙ্গেল এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হলে অ্যাঙ্গেল এবিসি এর মান হবে সমান সমান দেখো অ্যাঙ্গেল এবিসি এর মান কত আছে 50 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখব 50 ডিগ্রি যোগ আর 10 ডিগ্রি বেশি হলে কত হবে সমান সমান 60 ডিগ্রি হবে। তো এবার আমাদেরকে বলেছে কোন তিনটির অনুপাত কত, তাহলে দেখো অ্যাঙ্গেল বিএসির মান কত, অ্যাঙ্গেল বিএসির মান হয়ে গেল 20 ডিগ্রি, অ্যাঙ্গেল এবিসির মান হয়ে গেল 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এসিবির মান কিন্তু 100 ডিগ্রি থাকবে, কারণ এটা বাড়েও নেই কমে নেই, মানে যা আছে তাই থাকবে। তো আমরা এই তিনটা কোণের অনুপাত বের করব। তো আমরা লিখে নেব যে সুতরাং অ্যাঙ্গেল আমরা লিখব এবিসি অ্যাঙ্গেল লিখবো আমরা প্রথমে আমরা অ্যাঙ্গেল বিএসি লিখবো, অ্যাঙ্গেল বিএসি প্রথমে আমরা লিখবো অ্যাঙ্গেল বিএসি, তারপর লিখবো অ্যাঙ্গেল এবিসি ও
শেষে লিখব অ্যাঙ্গেল এসিবি। তো এই তিনটা কোণের অনুপাত সমান সমান, দেখো অ্যাঙ্গেল বিএসির মান কত, 20 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে 20 ডিগ্রি বসাবো, অনুপাত মানে ইস্টু। তারপরে অ্যাঙ্গেল এবিসি আছে, এবিসির মান হলো 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এসিবির মান কত আছে, 100 ডিগ্রি। তাহলে আমরা এখানে 100 ডিগ্রি বসাবো। তো আমরা কি করব, আমরা প্রথমে সবগুলোকে আমরা 20 দিয়ে কেটে দেবো, ঠিক আছে, 20 দিয়ে ভাগ করে দেবো। 20 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 20 20, 3 20 হবে 60, আর 5 20 হবে কত, 100। তারপর হবে 1:3 কত হবে 5। তো এটাই হবে কোণ তিনটির অনুপাত।